ইরান যুদ্ধে অলরেডি প্রায় 1 মাস পার হয়ে গেছে, যে যুদ্ধের কারণে আজ সারা বিশ্ব জুড়ে আর্থিক মন্দার সম্ভাবনা দেখা দিচ্ছে। ইভেন এখনও পর্যন্ত আমেরিকার প্রায় $35 বিলিয়ন ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় 15 থেকে 20 জন আমেরিকান সৈনিকের, যে কারণে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টাররাই আজ তার বিরোধিতা করছে। ধস নেমেছে আমেরিকার শেয়ার মার্কেটে, তেলের দাম আকাশ ছোঁয়া, আমেরিকার বন্ধু দেশগুলো দিন দিন তাদের থেকে দূরে সরে যাচ্ছে। এক কথায় এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প সহ আমেরিকার ইমেজকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এত ক্ষতির সম্মুখীন হয়েও ডোনাল্ড ট্রাম্প কেন এই যুদ্ধ কন্টিনিউ করে যাচ্ছেন? কেন তিনি যুদ্ধ বন্ধ করার বদলে এখন তিনি ইরানে গ্রাউন্ড সোলজার পাঠানোর কথা ভাবছেন? তাহলে কি আমেরিকা ইরান যুদ্ধে ফেঁসে গেছে? কেন আমেরিকা চাইলেই যুদ্ধ বন্ধ করতে পারছে না? আর কিভাবে ইরান এই যুদ্ধের মাধ্যমে দিন দিন লাভবান হচ্ছে? তো আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। রিসেন্টলি কিছু জিওপলিটিক্স এক্সপার্টরা ইরান যুদ্ধ নিয়ে বেশ কিছু তথ্য সামনে এনেছেন, যাতে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কেন বলা হচ্ছে ইরান যুদ্ধ আমেরিকার ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্টেক। ইভেন এই যুদ্ধের মাধ্যমেই আমেরিকার পতন হতে পারে। আজকের এই ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তবে শুরুতেই বলে দেই, এই ভিডিওতে আমি যে সমস্ত তথ্য দেব তা যুদ্ধের কারেন্ট সিনারিওর উপর বেস করে আমি বলবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একটা করে লাইক করে দিন। এই মুহূর্তে আমেরিকা মিডল ইস্টের বিভিন্ন ঘাঁটিতে তাদের প্রায় 50,000 সৈনিককে ডিপ্লয় করেছে, যা নর্মাল ডিপ্লয়মেন্টের থেকে প্রায় 10,000 বেশি। এছাড়াও আরও প্রায় 2,000 স্পেশাল মেরিন ফোর্সের মেম্বার্সকেও তারা মিডল ইস্টে নিয়ে আসছে, যারা যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে অ্যাটাক করতে পারে। আর এই সৈন্যসজ্জা দেখে একটা প্রশ্নই মাথায় আসছে, তাহলে কি আমেরিকা সরাসরি ইরানে সৈন্য পাঠাবে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুরু থেকে একটা জিনিস দাবি করে আসছিলেন, যে আমেরিকা এবং ইসরায়েলের এয়ার স্ট্রাইকে ইরানের সমস্ত মিলিটারি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। ইভেন ইরানের রিজিমের সমস্ত টপ লিডারদের তারা হত্যা করে ফেলেছে। তাহলে আজকের দিনে কেন হঠাৎ করে গ্রাউন্ড ইনভেশনের পরিস্থিতি এলো? এর কারণ হচ্ছে আমেরিকা বা ইরান এরা কেউই সিজ ফায়ার করতে অ্যাগ্রি করছে না। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমেরিকায় তো আর্থিক মন্দা দেখা দেওয়া শুরু করে দিয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ট্রাম্পের সাপোর্ট কমে যাচ্ছে, অন্যদিকে ইরানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রচুর সৈনিক মারা গেছে, তাহলে তারা কেউই কেন সিজ ফায়ার করতে রাজি হচ্ছে না? এই পুরো বিষয়টাকে বুঝতে গেলে আমাদেরকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধকে একবার দেখতে হবে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধ শুরু হওয়ার 1 সপ্তাহের মধ্যে কিন্তু দুই পক্ষ বুঝে গিয়েছিল যে তাদের জন্য বেস্ট কেস সিনারিও কি হতে পারে। সেটা হচ্ছে একটা সিজ ফায়ার। কিন্তু যখনই কোনো যুদ্ধে সিজ ফায়ার বা নেগোসিয়েশন হয়, তখন কোনো না কোনো পক্ষকে ক্ষতির সম্মুখীন হতে হয়, লজ্জার মুখোমুখি হতে হয়, যেটা কোনো দেশই কখনো চায় না। যেমন ধরুন, আজকের দিনে ইউক্রেন যদি সিজ ফায়ারে অ্যাগ্রি করে, তাহলে তাদের সেই সমস্ত এলাকা যেগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেগুলো রাশিয়াকে দিয়ে দিতে হবে। এবং এই 4 বছর ধরে তারা যে যুদ্ধ চালিয়ে গেছে, তাদের যে বহু সৈনিক মারা গেছে, এই সমস্ত কিছু বিফল হয়ে যাবে। অন্যদিকে রাশিয়া যদি সিজ ফায়ারে অ্যাগ্রি করে, তাহলে তাদেরকে ইউক্রেনের এলাকা ছেড়ে দিতে হবে। আর এই ধরনের ক্ষতি দুই পক্ষের কেউই চাইছে না। ফলে আজ 4 বছর পরেও বহু মানুষের মৃত্যু, আর্থিক সংকট থাকা সত্ত্বেও এই যুদ্ধ কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। এবার ফিরে আসি আমরা ইরান যুদ্ধে। যদি আজকের দিনে আমেরিকা নিজে থেকেই এই যুদ্ধ বন্ধ করতে চায়, তাহলেও তারা এটা করতে পারবে না, কারণ ইরান এখানে সিজ ফায়ার করতে রাজি হবে না। আমেরিকা যুদ্ধ বন্ধ করলেও তারা কন্টিনিউয়াসলি মিডল ইস্টে আমেরিকার মিলিটারি ঘাঁটিতে হামলা চালিয়ে যাবে, স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে রাখবে। ইভেন তারা মিডল ইস্টের অন্যান্য দেশগুলোর উপরেও হামলা চালিয়ে যাবে। আর যখন ইরানকে যুদ্ধ বন্ধ করার জন্য প্রেশার দেওয়া হবে, তখন ইরান আমেরিকার সামনে কিছু শর্ত রাখবে, যে শর্তগুলো আমেরিকা কোনোদিনই মানতে চাইবে না। অলরেডি ইরান ওপেনলি বেশ কিছু শর্ত আমেরিকার সামনে রেখেছে। প্রথমত, এই যুদ্ধের ক্ষতিপূরণ আমেরিকাকে দিতে হবে, যার পরিমাণ ইরান ধার্য করতে পারে প্রায় $1 ট্রিলিয়ন। দ্বিতীয়ত, ইরানের ইসলামিক শাসনকে মান্যতা দেওয়া, এছাড়া ভবিষ্যতে ইরানের উপর হামলা না করার গ্যারান্টি। আর এই শর্তে ইরান গ্যারান্টি হিসাবে মিডল ইস্ট থেকে আমেরিকার সমস্ত ঘাঁটিগুলোকে সরিয়ে ফেলতে বলবে। এই হামলা আমেরিকা যে কারণে করেছিল, যে ইরান পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়াম এনরিচ করছিল, সেই ইউরেনিয়াম এনরিচমেন্টে ইরান নিজস্ব স্বাধীনতা চাইবে। এমনকি স্ট্রেট অফ হরমুজের কমপ্লিটলি কন্ট্রোল ইরান নিজের কাছে রাখতে চাইবে। এবার আপনি হয়তো ভাবছেন যে ঠিকই তো আছে, আমেরিকা মিডল ইস্ট থেকে সরে গেলেই পারে। কিন্তু না, যে মুহূর্তে আমেরিকা ইরানের এই শর্তগুলোকে মেনে নেবে, সেই মুহূর্তে মিডল ইস্ট নিয়ে
আমেরিকার গত 40 বছর ধরে যে ডিপ্লোম্যাসি করেছে, যে স্পেশাল অপারেশনগুলো করেছে, সমস্ত কিছু ফেল হয়ে যাবে। আর শুধুমাত্র মিডল ইস্টে আমেরিকার ডিপ্লোম্যাসি নয়, এটা আমেরিকার অর্থনীতি, এমনকি সারা বিশ্ব জুড়ে আমেরিকার ইমেজকেও হিউজ ড্যামেজ করবে। এই মুহূর্তে আরবীয় দেশগুলো, বিশেষ করে জিসিসি বা গালফ কান্ট্রিগুলো আমেরিকার নিরাপত্তায় টিকে আছে। সৌদি আরব, বাহরিন, ইউএই, কুয়েত, কাতার, এই দেশগুলোতে আমেরিকার মিলিটারি বেস রয়েছে এবং বহু বছর ধরে আমেরিকা মিলিটারিলি এই দেশগুলোকে ব্যাকআপ দিয়ে আসছে। কিন্তু যদি এই মুহূর্তে আমেরিকা ইরানের শর্তে এখানে সিজফায়ার করে, তাহলে এই রিজনে একমাত্র ইরানই সবথেকে শক্তিশালী দেশ হিসাবে টিকে থাকবে এবং এই দেশগুলোকে সরাসরি ইরানের সাথে ডিল করতে হবে। তাদেরকে ইরানের ছত্রছায়ায় থাকতে হবে। অলরেডি ইরানের মিসাইল এই দেশগুলোকে যেভাবে হিট করেছে এবং আমেরিকা তাদের কমপ্লিটলি প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছে, তাতেই আশা করি বুঝতে পারছেন যে যদি আমেরিকা এই রিজন থেকে চলে যায় তাহলে ঠিক কি হতে পারে। এক কথায় আজকের দিনে আমেরিকা যদি নিজে থেকে সিজফায়ার করতে যায়, তাহলে তারা মিডল ইস্টকে ইরানের হাতে তুলে দেবে। আর যখনই একবার মিডল ইস্টে আমেরিকার ইনফ্লুয়েন্স কমে যাবে, সবার প্রথমেই আঘাত আসবে আমেরিকার পেট্রো ডলারের উপরে। আজকের দিনে সৌদি আরব যে তেল বিক্রি করে, কাতার যে গ্যাস বিক্রি করে, ইভেন মিডল ইস্টের প্রতিটা দেশ তাদের সমস্ত ট্রানজাকশনে ডলার ব্যবহার করে। বলতে পারেন আজকের দিনেও এই মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোই আমেরিকার ডলারকে তথা তাদের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। আর মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো এই যে তাদের তেল বা গ্যাস বিক্রির বদলে ডলার ব্যবহার করছে, এর বদলে তারা আমেরিকার তরফ থেকে মিলিটারি সাপোর্ট পায়। ফলে যে মুহূর্তে আমেরিকা তাদের মিলিটারি সাপোর্ট এই দেশগুলো থেকে সরিয়ে নেবে, ঠিক সেই মুহূর্তে এই দেশগুলো আর ডলার ব্যবহারে বাধ্য থাকবে না। সেক্ষেত্রে ডলারের ভ্যালু কমে যাবে। অলরেডি আমেরিকা প্রায় 38 ট্রিলিয়ন ডলারের ঋণে ডুবে রয়েছে। আমেরিকার গোটা ইকোনমিক সিস্টেমকে চলতে গেলে তাদের দরকার হিউজ পরিমাণে লোন। কিন্তু যখনই ডলারের ভ্যালু কমে যাবে, আমেরিকাকে হিউজ অ্যামাউন্টের ইন্টারেস্ট পে করতে হবে। আর এতে আমেরিকার অর্থনীতি র্যাপিডলি কোল্যাপস করে যাবে। আশা করি বুঝতে পারছেন যে ঠিক কী কারণে আমেরিকা চাইলেও এই মুহূর্তে সিজ ফায়ার করতে পারছে না। এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকা যদি সিজ ফায়ার করতে না পারে, তাহলে তাদের কাছে আর কি কি অপশন রয়েছে? আমেরিকার কাছে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়া বা এই যুদ্ধকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা। গত প্রায় 1 মাস ধরে আমেরিকা এবং ইসরায়েল কন্টিনিউয়াসলি ইরানের উপর বম্বিং করে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইভেন তাদের হামলার তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমেরিকা যতই দাবি করে থাকুক যে তারা ইরানের সমস্ত মিলিটারি ঘাঁটি, তাদের মিসাইল লঞ্চ সিস্টেমকে ডিস্ট্রয় করে দিয়েছে, ইরানের তরফ থেকে আসা মিসাইলের পরিমাণ কিন্তু একটাও কমেনি। আর ঠিক এই কারণেই আমেরিকা আজকের দিনে একটা গ্রাউন্ড ইনভেশনের কথা ভাবছে। দেখুন, এই কথাটা আমি অনেক ভিডিওতেই বলে আসছি যে একটা দেশের উপর এয়ার স্ট্রাইক করা এবং সেই দেশটাকে দখল করা, এই দুটোর মধ্যে কিন্তু হিউজ পার্থক্য রয়েছে। একটা দেশকে দখল করতে গেলে আপনাকে সেই দেশে গ্রাউন্ড সোলজার পাঠাতে হবেই। আমেরিকা অলরেডি তাদের প্রায় 52,000 সৈন্য মিডল ইস্টে মুভ করেছে, কিন্তু এই সংখ্যাটা কি খুব বড়? না। ইরাক যুদ্ধে আমেরিকা তাদের প্রায় 2.5 লক্ষ সৈনিককে পাঠিয়েছিল। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা পাঠিয়েছিল প্রায় 5 লক্ষ সৈন্য, আফগানিস্তানে প্রায় 1 লক্ষ। কিন্তু ইরান এই প্রত্যেকটা দেশের থেকেই আকারে এবং সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী। যেমন ধরুন, ইরান ভিয়েতনামের থেকে আকারে প্রায় 5 গুণ বড়, আফগানিস্তানের থেকে প্রায় দ্বিগুণ বড়। ফলে এত বড় একটা দেশকে শুধুমাত্র 50,000 সৈন্য দিয়ে দখল করা প্রায় অসম্ভব। অর্থাৎ আমেরিকা যদি ইরানে গ্রাউন্ড সোলজার পাঠাতে শুরু করে, এই সংখ্যাটা খুব তাড়াতাড়ি কয়েক লক্ষ ছাড়িয়ে যেতে পারে। আর এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ইরান অলরেডি এই গ্রাউন্ড ইনভেশনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। তারা নিজস্ব প্রায় 10 লক্ষ সৈনিককে আমেরিকার বিরুদ্ধে নামাতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে, ইরানের সৈন্য আমেরিকা কিভাবে পাঠাবে? প্রায় 50,000 সৈনিককে কোনোভাবেই প্যারাশুটের মাধ্যমে ইরানের ভেতরে এয়ার ড্রপ করা সম্ভব নয়। তাহলে অপশন থাকে কোনো স্থলভাগ থেকে অ্যাটাক করা। এই মুহূর্তে আমেরিকার সামনে একটা অপশন হতে পারে ইরাক বা তুর্কির বর্ডার থেকে ইরানের সৈন্য পাঠানো। কিন্তু এই বর্ডারের কাছেই রয়েছে বিশাল জ্যাগ্রোস মাউন্টেন, যেটা পার করা ভীষণই চ্যালেঞ্জিং। এবং এই পথ দিয়েই ইরাক একটা সময় ইরানের উপর হামলা করেছিল এবং তারা খুবই বাজেভাবে ফেইল হয়েছিল। সেই যুদ্ধ টানা 8 বছর ধরে চলার পর আলটিমেটলি কোনো রেজাল্ট সামনে আসেনি। এবার এমনও মনে করা হচ্ছে যে আমেরিকা হয়তো সম্পূর্ণ ইরানকে দখল না করে শুধুমাত্র ইরানের এই যে ছোট্ট জায়গাটা দেখতে পাচ্ছেন, খার্গ আইল্যান্ড, এই জায়গাটিকে তারা দখল করতে পারে। কারণ এটা হচ্ছে ইরানের সবথেকে বড় অয়েল এক্সপোর্ট রিজন
এই খার্গ রিজন ইরানের ইকোনমির ব্যাকবোন। তো বলতে পারেন এই খার্গ আইল্যান্ডকে যদি আমেরিকা দখল করে নেয় তাহলে তারা ইরানের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটা কি ইরান এত সহজে হতে দেবে? তাদের কাছে এই মুহূর্তে যে আন্ডারগ্রাউন্ডে হিউজ পরিমাণে মিসাইল এবং ড্রোন মজুত করে রাখা হয়েছে, তারা কি এখানে সেগুলো ব্যবহার করবে না? এবার যদি আমেরিকা আজকের দিনে যেমন যুদ্ধ চলছে তেমনই চলতে দেয় তাহলে ইন্টারন্যাশনালি এবং ইন্টারনালি ডোনাল্ড ট্রাম্প ব্যাকল্যাশ ফেস করবেন। কারণ এই যুদ্ধের কারণে সারা বিশ্ব জুড়ে তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের সংকট বেড়ে গেছে, দিন দিন যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে, আমেরিকান সোলজারদের মৃত্যু হচ্ছে। ফলে বলতে পারেন আজকের দিনে আমেরিকার সামনে কুয়ো আর পেছনে খাদ রয়েছে। এই যুদ্ধ যেখানে আমেরিকার কপালে চিন্তার ভাঁজ টেনে দিয়েছে, সেখানে কিন্তু এই যুদ্ধকে কাজে লাগিয়ে ইরান ইকোনমিক্যালি নিজেদেরকে স্ট্রং করে নিচ্ছে। রিসেন্টলি লয়েড লিস্ট নামে একটা শিপিং নিউজ পোর্টালে একটা আর্টিকেল বের হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ইরান স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস হওয়া সমস্ত জাহাজগুলো থেকে $2 মিলিয়ন করে চার্জ নিচ্ছে। প্রায় 1 মাস ধরে স্ট্রেট অফ হরমুজে আটকে থাকার পর এখানকার ক্রুড অয়েলের জাহাজগুলো ভীষণই ডেসপারেট হয়ে গেছে। এছাড়া ক্রুড অয়েলের দামও লাগাতার বাড়ছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি ইরান $2 মিলিয়ন দাবি করে থাকে প্রত্যেকটা শিপকে পাস করার জন্য, তাহলেও এই জাহাজগুলো তা দিতে রাজি আছে। আর একটা এস্টিমেট অনুযায়ী এই স্ট্রেট অফ হরমুজ থেকে প্রতি বছর প্রায় 3000 জাহাজ পাস হয়। আর সেই হিসাবে প্রতি বছর এই সেফ প্যাসেজের বাহানায় প্রায় $60 বিলিয়ন ইরান ইনকাম করতে পারবে, যেটা তাদের বর্তমান জিডিপির প্রায় 5% হতে পারে। অন্যদিকে স্ট্রেট অফ হরমুজের মতোই তারা বাব এল মান্দিব স্ট্রেটকেও চোখ করে দিতে পারে এবং এই কাজে তাদেরকে হেল্প করবে ইয়েমেনের হুতি রিবেল। এবার আপনার মনে হতে পারে যে হুতি রিবেলরা কি একটা স্টেটকে পুরোপুরি আটকে দিতে পারবে? উত্তর হচ্ছে না। এমনটা নয় যে তারা এই পুরো স্টেট জুড়ে একটা ব্লক চেইন তৈরি করে দেবে। তারা এখানে জাস্ট ওয়ার্নিং দেবে যে এই স্টেট থেকে কিছু পাস করলেই তাদের উপর অ্যাটাক করা হবে। আর এতেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই স্টেট থেকে পাস হওয়া সমস্ত জাহাজকে আটকে দেবে। বলতে স্ট্রেট অফ হরমুজের মতোই বাব এল মান্দিব স্ট্রেট ওয়ার্ল্ড ইকোনমির প্রায় 12% ট্রেড এই রুট থেকেই হয়। এই রুটটাই শর্টকাটে এশিয়াকে ইউরোপের সাথে বা আমেরিকার সাথে কানেক্ট করে। তো এতেই আশা করি বুঝতে পারছেন যে এই যুদ্ধ যত কন্টিনিউ হবে, দিন দিন ইরান আরও বিভিন্ন অপশনকে এক্সপ্লোর করবে। আর অন্যদিকে আমেরিকা চাইবে যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধকে বন্ধ করতে। আপনার কি মনে হয় এই যুদ্ধে কোনো এক পর্যায়ে এসে ডেসপারেট হয়ে আমেরিকা ইরানের উপর পারমাণবিক হামলা করবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন, যেখানে আমি রেগুলার আমার বিভিন্ন কাজের আপডেট দিয়ে থাকি। লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট পিনে দেওয়া রয়েছে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।